হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো ওয়েলকাম করছি সবাইকে হিসাব বিজ্ঞান ক্লাসে। আজকে আমরা হিসাব বিজ্ঞানের দ্বিতীয় পত্রের স্পেশালি বোর্ড কোশ্চেন সলভ করতে যাচ্ছি। আর তোমরা প্রত্যেকেই জানো যে শেষ সময়ে বোর্ড কোশ্চেন সলভের গুরুত্ব কতটুকু। দেখো, তুমি যেখানে পরীক্ষা দিবা অবভিয়াসলি আগে তোমার কোশ্চেন প্যাটার্নটা জানতে হবে। এখন এতদিন প্রত্যেকটা টপিক শিখছো, এখন তোমার কাজ কি? এই যে প্রত্যেকটা টপিক শিখছো, এখান থেকে কোন কোন টপিক থেকে কোন কোন জায়গা থেকে তোমার স্পেশালি বোর্ড কোশ্চেনগুলো হয়ে থাকে। তুমি যদি বিগত 10 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করো তাহলে খুব সহজেই ধরতে পারবে ব্যাপারটা। আর তোমাদের জন্য স্পেশালি আমরা এখন থেকে প্রতিটা টপিকের উপরে ক্লাস তো আমরা আগে নিয়েছি এবং এখন বোর্ড কোশ্চেনগুলো সলভ করব। এতে তুমি বুঝে যাবো প্রত্যেকটা টপিক সম্পর্কে তোমার একটা বেসিক আইডিয়া হয়ে যাবে। কারণ আমি যখনই যে কোনো এমসিকিউ সলভ করতে যাব সেটার সাথে রিলেটেড যত যত তথ্য আছে আমি তোমাদেরকে সেটা প্রোভাইড করব। ঠিক আছে, তো আমরা মেইনলি আমাদের একটা গ্যাপ হয়ে গেছে, যেমন আগের ক্লাসটা আমরা নিতে পারি নেটওয়ার্ক ইস্যুর কারণে। সো তোমরা দ্রুত প্রত্যেকে জয়েন করে ফেলো এবং আজকে আমরা সেকেন্ড পেপারের যেই এমসিকিউগুলো সলভ করতে যাচ্ছি এই এমসিকিউগুলো সলভ করলে ইনশাল্লাহ তোমার আজকে একটা আইডিয়া তো হবেই, পাশাপাশি তোমার ভিতরে একটা কনফিডেন্স চলে আসবে যে অ্যাকাউন্টিংটা হচ্ছে কি 30-এর মধ্যে 30 পাওয়া যায়, 30-এর মধ্যে 27 পাওয়া যায়, বা অ্যাটলিস্ট 30-এর মধ্যে 25+ পাওয়া যায়। তো আমরা যারা জয়েন করছি সবাইকে ওয়েলকাম করছি আজকের স্পেশাল এই ক্লাসটিতে। সবাই হচ্ছে নিজেরা জয়েন করি এবং ফ্রেন্ডদেরকে অবভিয়াসলি ক্লাসে নিয়ে আসি। ঠিক আছে, সো আমরা চাই শেষ সময় তোমাদের সেরা একটি গুছানো একটি প্রিপারেশন নিয়ে যাতে পরীক্ষার হলে যেতে পারো। সো এটা আমাদের চাওয়া পাওয়া সব কিছু তোমাদেরকে নিয়েই। সো রেসপন্স বেশি বেশি করতে হবে। আমরা অনেকে দেখি জয়েন করে ফেলছি। ভাইয়া কারেন্ট নাই, 9 নাম্বার বিপদ সংকেত। সো তারপরে হচ্ছে চেষ্টা করো এই বিপদ সংকেত হোক, জ্বর হোক, বৃষ্টি হোক, তোমাকে কিন্তু আগে থেকে একটা প্রিপারেশন নিতে হবে, কারণ ক্লাস অ্যানাউন্সমেন্টটা কিন্তু আগেই দেওয়া হয়েছে, তাই না? তারপর চেষ্টা করো যতক্ষণ পারো ক্লাস করতে ততক্ষণ পর্যন্ত। ঠিক আছে, তো আমরা যারা যারা জয়েন করছি সবাই 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 একটা করে শেয়ার এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দিই, প্রত্যেকেই ক্লাসে চলে আসুক। একসাথে রেসপন্স চাই সর্বোচ্চ, ঠিক আছে? সর্বোচ্চ রেসপন্স চাই। এবং আমরা যে টার্গেট নিয়েছি তোমাদের শেষ সময় ইনশাল্লাহ বোর্ড কোশ্চেন সলভের মাধ্যমে তোমাদের প্রিপারেশন অনেক বেশি গুছানো এবং স্ট্রং হবে। আর এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। তুমি যদি অগুছানোভাবে 18 ঘন্টা 19 ঘন্টা করে পড়ো, আউটপুট আসবে না। তোমার পড়তে হবে গুছানোভাবে, ঠিক আছে? কারণ হচ্ছে পরীক্ষার কোশ্চেন প্যাটার্নটা যদি তুমি ধরতে না পারো, প্রিপারেশনটা যদি গুছানো না হয়, তাহলে আউটপুট কিন্তু ভালো আসবে না। তো অবশ্যই অবশ্যই ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো এইগুলো আমরা তোমাদেরকে সলভ করে দিব এবং সাথে সাথে প্রত্যেকটা বেসিক ক্লিয়ার করে ফেলবো। তো আমরা প্রত্যেকে একটু মেনশন শেয়ার দুইটা ডান করে দেই, ঠিক আছে? সো আমি একটু দেখতে চাই তোমরা যারা যারা জয়েন করছে। নিশিতা ইসলাম আছে, সুমাইয়া খান, ঋতিকা ইসলাম আমাদের নিয়মিত মুখ। বাকি যারা আছে সবাই রেসপন্স কিন্তু বেশি বেশি করতে হবে। তোমাদের জন্য হচ্ছে আমরা প্রত্যেকটা সাবজেক্ট, যেমন মনে করো এখানে কিন্তু ইংলিশ বাংলা রেগুলার হচ্ছে, আইসিটি হচ্ছে এবং গ্রুপ সাবজেক্টগুলো এখন থেকে অ্যাকাউন্টিং ক্লাস একটু রেগুলার নেওয়ার চেষ্টা করবো, কারণ অ্যাকাউন্টিংটা একদম তোমাদের পুরোটা গুছিয়ে দিব, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট। এবং আমি যখনই তোমাদের যে কোনো টপিকে পড়াবো দেখবো যে ওই টপিকটা ডিটেলস এ টু জেড কমপ্লিট করবো। এইচএসসি এবং অ্যাডমিশন দুইটার জন্যই ইনশাল্লাহ চেষ্টা করবো বেস্টটা দিয়ে। তো আমরা দ্রুত সবাই একটু মেনশন দেই। রাকিব চৌধুরী জয়েন করছে আমাদের সাথে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। বাকি যারা আসি প্রত্যেকেই হোপফুলি ভালো আছি এবং তোমাদের কিন্তু দেখতে 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 কি সময় একদম চলে আসছে পরীক্ষা, ঠিক না? জুনের 30 তারিখে 1 মাস বা 1 মাস আর একটু বেশি ক্লাস আছে, সময় আছে। তো তোমাদের কিন্তু বসে থাকলে হবে না, ঝড় বৃষ্টি যাই হোক প্রিপারেশনটা কিন্তু নিতে হবে। ওকে, অভিজিৎ কুমার পাল, হ্যাঁ সময় খুব দ্রুত চলে যায়, সময় একদম দৌড়ায়, ঠিক আছে? সো ধরাই যায় না যে কীভাবে সময়গুলো চলে যায়। এই জন্য সময় কী করতে হবে, সঠিক একটা ব্যবহার করতে হবে। তো সবাই চলে আসছি তো, এবং যদি কারো কোনো কোশ্চেন থাকে আইসিসি নিয়ে, অ্যাডমিশন নিয়ে, সাথে সাথে আস্ক করবা, কারণ ক্লাসে পড়াবো এবং তোমাদের যে কোনো কোশ্চেন যে কোনো সমস্যা সাথে সাথে সলভ করে দিব, ঠিক আছে? তো যারা যারা শেয়ার এবং মেনশন দুইটাই ডান করছি, থ্যাংক ইউ সো মাচ। আর এটা ইম্পর্টেন্ট যে তোমরা এই যে মাসুদ হচ্ছে হাইলাইট করছে, যদি এটা করো স্টুডেন্ট সংখ্যা বেশি হলে আমরা যেমন ইন্সপায়ার তোমাদের ভিতরে একটা ভালো লাগা কাজ করবে। পাশাপাশি আমরা চাই যে স্টুডেন্টরা তোমার এখন পর্যন্ত জানে না, যে প্রিপারেশনটা গুছানো হয় না, এমন অনেকেই আছে, ঠিক আছে? স্পেশালি তাদের জন্য তাদেরকে একটু জানাবা যে ক্লাস রেগুলার হচ্ছে এবং তারা যাতে শেষ সময়ে গুছানো একটা প্রিপারেশন নিতে পারে। তাহলে আমরা শুরু করে দিই আজকে আমাদের ক্লাসটি। যারা যারা এখনো করি নাই, আর্টস, ঠিক আছে? কমার্সের স্টুডেন্ট কিন্তু স্মার্ট হয় অনেক। তো তা তোমরা যদি হচ্ছে স্মার্ট না হও, বোকা হও, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? তো হচ্ছে আমরা শুরু করে দেই আজকের ক্লাসটি। আমরা 60 জন জয়েন করছি, থ্যাংক ইউ সো মাচ সবাইকে।
স্পেশালি অনেক অনেক বেশি ভালোবাসা তোমাদের জন্য, তোমাদের রেসপন্সটা ইম্পর্টেন্ট। ওকে, তো দেখো প্রথমে আমরা একদম শেয়ারের চ্যাপ্টার থেকে দুইটা এমসিকিউ দেখতেছি, এবং অ্যাকাউন্টিংয়ে দেখবা যে শেয়ারের চ্যাপ্টার থেকে তোমার ম্যাথ বেশি আসে, ঠিক আছে? ওকে, সো আমরা শুরু করি। তোমরাও নোট খাতা নিয়ে হাজির হয়ে যাও এবং তোমাদের কিন্তু আমি অবভিয়াসলি কাজ দিব, সো এটা পারা লাগবে। তো দেখো শুরুতেই আমাকে বলছে শেয়ারের জন্য আবেদন করছে এত, কোম্পানির বিলিকৃত মূলধন কত। দুইটা পয়েন্ট আমি কি করবো, একটা হচ্ছে বিলিযোগ্য এবং বিলিকৃত, এই দুইটা পয়েন্ট যদি তোমাকে আমি ভেঙে দেই তাহলে ইনশাল্লাহ তুমি ইজিলি বুঝতে পারবা। তো দেখো এখানে যদি কোশ্চেনটা বড় হয়, সিম্পল, তুমি যে কাজটা করবা শুরুতে সেটা হচ্ছে শেষের টুকু পড়ে ফেলবা যে আমাকে অ্যাকচুয়ালি কি আনসার করতে বলছে। তো দেখো বিলিকৃত মূলধন, অর্থাৎ বিলিকৃত মূলধন মানে কতটুকু আবেদন করছে ইস্যু করার মধ্যে থেকে। যেমন এখানে বলে দিচ্ছে 30,000 শেয়ার আবেদন করছে। তো দেখো শেয়ার সংখ্যা হচ্ছে 30,000। এখন প্রতিটি শেয়ারের মূল্য কত দেখো তো, শুরুতে দেওয়া আছে প্রতিটা 10 টাকা করে। হ্যাঁ, 50,000 শেয়ার এখানে যেটা নিয়ে ব্যবসা শুরু করছে এটা হচ্ছে তোমার কি নিবন্ধিত মূলধন। তারপরে যেই শেয়ারগুলো 11 টাকা করে 40,000 শেয়ার ইস্যু করছে, মানে বিক্রির উদ্দেশ্যে সে ইস্যু করছে। বিজ্ঞাপন যতটুকু দিছে সেটা হচ্ছে ইস্যুকৃত অথবা বিলিযোগ্য মূলধন। আর যতটুকু আবেদন পড়ছে এবং সেই আবেদনের মধ্যে যতটুকু কিনে নিচ্ছে পরিশোধ করছে এটা হচ্ছে কি বিলিকৃত মূলধন, ঠিক আছে? তার মানে এই যে 30,000 শেয়ার প্রতিটা কয় টাকা করে, 10 টাকা করে, তার মানে টোটাল মূলধন হচ্ছে 3 লক্ষ টাকা। এটাই হচ্ছে তোমার কি বিলিকৃত মূলধন, অর্থাৎ কতটুকু শেয়ারের আবেদন পড়ছে এটাই হচ্ছে বিলিকৃত মূলধন। আর আবেদনের যতটুকু তোমার ভাইয়া টাকা পরিশোধ করছে এটা হচ্ছে পরিশোধিত মূলধন। সিম্পল, এটা হচ্ছে কি 3 লাখ টাকা। আশা করি এটা সবাই বুঝতে পারছে, এমন কেউ আসি যে বুঝতে পারিনি। এবং খুবই সহজ টাইপের কোশ্চেন, এইচএসসির কোশ্চেন দেখলে খুবই ভালো লাগে। ভোট কোশ্চেনগুলা তুমি এতদিন যত কঠিন কঠিন কোশ্চেন সলভ করছো, ভোট কোশ্চেনে যাইবা ভাই, দেখবা যে তোমার ভিতরে সেই লেভেলের একটা ভালো লাগা কাজ করতেছে, একটা মানে কনফিডেন্স চলে আসবে যে ভাই ভোট কোশ্চেন এত সহজ কেন, ঠিক আছে? আর এইগুলোতে পরীক্ষার হলে গিয়ে আনসার করা লাগবে, তাই না? ওকে, তাহলে 1 নম্বরটা সবাই ক্লিয়ার। পরেরটা দেখো শেয়ার অধিহার পরিমাণ কত। তার মানে আমাকে কোশ্চেনটা অবভিয়াসলি জানতে হবে। এই শেয়ার অধিহারের আরেকটা নাম হচ্ছে ভাইয়া প্রিমিয়াম, ঠিক আছে? এই বিকল্প নামগুলো একটু মনে রাখবা, অধিহার বা প্রিমিয়াম। এখন অধিহার বা প্রিমিয়াম হবে মেইন টাকার উপর, মানে শেয়ারের মূল্য কত টাকা করে। দেখো 30,000 শেয়ার এখানে এবং প্রতিটা শেয়ার 10 টাকা করে ছিল, বাট যখন ইস্যু করছে তখন কিন্তু 11 টাকা হয়ে গেছে। তার মানে কি শেয়ার অধিহার কয় টাকা, 1 টাকা। কারণ আমার যেই ইস্যুকৃত মূলধন সেটা ছিল কত, 10 টাকা করে একদম শুরুতে। শেয়ারের মূল্য প্রতিটা ছিল 10 টাকা করে, কিন্তু ইস্যু করছে কয় টাকা করে, 11 টাকা করে। তার মানে 1 টাকা কি আমার অধিহার, 1 টাকা কি আমার অধিহার। তার মানে শেয়ার অধিহারের পরিমাণ 30,000 টাকা। ক্লিয়ার? শেয়ার অধিহারের পরিমাণ কত, 30,000 টাকা। দ্যাটস ইট, এইটুকু হচ্ছে তোমাদের ডিফারেন্স ছিল। এখানে আশা করি প্রত্যেকেই বুঝতে পারছো। এই কোশ্চেনটাই বলছে ভাইয়া যে শেয়ার অধিহার কত, আর তোমাদের সময় আসতে পারে শেয়ার প্রিমিয়াম কত। দ্যাটস এইটুকুই ডিফারেন্স, ঠিক আছে? আর কোনো ডিফারেন্স নাই। সো তোমাদের এইটুকুই হচ্ছে ডিফারেন্স। সবাই বলেন যে সবাই ক্লিয়ারলি বুঝতে পারছে কিনা, এবং প্রত্যেকেই মানে অনেক বেশি রেসপন্স করবা। যারা যারা আমার ক্লাস করো রেসপন্স করতে হবে, এবং সাথে সাথে কোশ্চেন না পারলে আমাকে আস্ক করবা। আলোর পথের পথিক বলছে যে 40,000 টাকা। ভাইয়া 40,000 টাকা কিভাবে হবে? ইটস রং। সেকেন্ডটা বুঝলাম না, সেকেন্ডটা কেন বুঝলেন না? কোশ্চেনটা দেখেন, এখানে 30,000 শেয়ারের জন্য আবেদন করছে এবং প্রতিটা শেয়ার 11 টাকা ধরে ইস্যু করছে, আর শেয়ারের মূল্য ছিল 10 টাকা করে। সিম্পল হিসাব, এখানে যতটুকু আবেদন করছে এই আবেদনের টাকাটা তুমি কি করবা, এই যে 10 টাকার শেয়ার 11 টাকা বিক্রি করছে, 1 টাকা অধিহার। তো সিম্পল, এখানে 30,000 টাকা কি তোমার শেয়ার মূলধন। সিম্পল, বুঝতে পারছো? ওকে, হৃদয় হোসেন বলছে ভাইয়া আরেকবার বুঝান। এই বেসিক পড়া ঠিক আছে, সমস্যা নাই, আবারও বুঝালাম। এবার বুঝতে পারছি কিনা আমাকে বলেন, প্রত্যেকেই বলো। কারণ হচ্ছে অ্যাকাউন্টিং আমরা সবচেয়ে সহজ ভাষায় শিখবো, ঠিক আছে? অ্যাকাউন্টিং নিয়ে কোনো প্যারা নয়। এবং এখন থেকে চেষ্টা করো যে উইদাউট ক্যালকুলেটর আমরা কিভাবে অ্যাকাউন্টিং ম্যাথগুলো সলভ করতে পারি। এবং আমি মনে করি অ্যাডমিশনে তোমার ক্যালকুলেটর তোমরা ইউজ করতে পারবে না, বাট অ্যাকাউন্টিং এমন কোনো ম্যাথ নাই যেটা তুমি সর্বোচ্চ 2 সেকেন্ড 3 সেকেন্ডের বেশি সময় লাগবে, ঠিক আছে? এই ঝুমু জয়েন করছে আমাদের সাথে অনেক দিন পর, ঠিক আছে? সো ক্লিয়ার? ঝুমু বলছেন জি ভাইয়া ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা জয়েন করছি সর্বোচ্চ পরিমাণ রেসপন্স করা লাগবে, ঠিক আছে? ঘুমিয়ে ঘুমিয়ে ক্লাস করলে কিন্তু ক্লাসের কিছুই বুঝতে পারবে না। শিখতে হবে ক্লাসের পর ক্লাসেই, তাই না?
আগে তো আমরা শেয়ার অধিহার এবং বিলিকৃত মূলধন দুইটাই প্রত্যেকেই ক্লিয়ারলি বুঝতে পারছি। এবার আমরা অংশীদারি ব্যবসার হিসাব নিকাশ এখান থেকে একটা ম্যাথ সলভ করতে যাচ্ছি এবং এই টাইপের একটা ম্যাথ তোমাদের আসার পসিবিলিটি অনেক বেশি। তো দেখো এখানে উত্তোলনের সুদের হার দেওয়া আছে 10% এবং 1500 টাকা হচ্ছে টাকা করে সারা বছর নগদ উত্তোলন করলে উত্তোলনের সুদের পরিমাণ কত? সিম্পল হিসাব 1500 টাকার। এটার যদি আমি 10% করি, পার্সেন্টেজ আমি উইদাউট ক্যালকুলেটর ছাড়াই বের করে ফেলবো। যদি 10 অথবা 10-এর উপরে সংখ্যা তাহলে একটা শূন্য কেটে দিব, তার মানে কত হলো? 150 টাকা। খেয়াল করো প্রতি মাসের কোন সময়ে? প্রথমে। কোন সময়? প্রথমে। তার মানে প্রতি মাসের শুরুতে হলে 6.5 ধারা কি করতে হয়? গুণ করতে হয়। দেখো 0, 5 6 30, 5 থেকে 5, তার মানে 8, একটা শূন্য কেটে দাও, 0 5 6 30, এখন দেখো 6 6, অর্থাৎ 6 3 কত? 9, তার মানে 0 8 9, 900 কত? 80। কি ভুল হলো? শূন্য 5 6 30-এ 0 8 থেকে 3, 5 থেকে 5, 5 আর 3 8। এবার দেখো 0 5 6 30-এ 0 6 6 980। প্রথমে বললে তো 6.5 ধারা গুণ হবে, তাই না? 6.5 ধারা। দাঁড়াও আমরা আরেকবার এটা একটু ট্রাই করে দেখি। যেমন তোমার 150 হয়, তাই না? 10% করলে 150, এখন 6.5 ধারা গুণ করলে 0 5 5 25, সরি এখানে 5 5 25 হবে, 5 থেকে 5 7, একটা শূন্য কেটে দিলাম, 0 5 30 9, তার মানে কত? 975। ক্লিয়ার? তোমরা দশমিকের গুণগুলা অবভিয়াসলি এভাবে করে ফেলবা। এখানে 975, অর্থাৎ দশমিকের গুণগুলা এখন থেকেই ক্যালকুলেটর ছাড়া বের করার চেষ্টা করবা, কারণ আমরা এখানে একটু ভুল করছি। ওকে, সো মুন্নি একটা জয়েন করছে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। এবার সবাই ক্লিয়ার কিনা? দেখো প্রথমে তুমি কি করলা, এটার হচ্ছে 10% করে ফেলবা 1500 টাকার। সিম্পল পার্সেন্টেজের একটা ভিডিওই আমি দিব, কত হয়? 150, কারণ 10 বা 10-এর উপরে সংখ্যা হলে একটা শূন্য কেটে দিবা। এবার দেখো যেতে বলছো প্রতি মাসের প্রথমে, তার মানে প্রথমে বললে তুমি কি করবা? 6.5 ধারা গুণ করবা। এখন দেখো 0 5 5 কত? 25, হাতে থাকে 2, 5 থেকে 5, অর্থাৎ 750। এক ঘর পর দশমিক, যেহেতু একটা শূন্য কেটে দিবা। এবার দেখো 0 5 6 30, 7 থেকে 3, 6 কে 6, 6 3 কত? 9, তার মানে 975। এইভাবে দশমিকের গুণগুলো একটু শেখার ট্রাই করবে এখন থেকে, ঠিক আছে? আমরা মানে এগুলো একটু ক্যালকুলেটর ছাড়া আমাদের শিখতে হবে, যে ক্যালকুলেটর ছাড়া কিভাবে ক্যালকুলেশন করা যায় এটা শিখতে হবে, ঠিক আছে? ওকে, সো প্রত্যেকে ক্লিয়ার? সো এই ম্যাথটায় যদি তোমাকে বলে যে শুরুতে কত, যদি শুরুতে বলতো তাহলে আমরা কত দিয়েছি? 6.5 ধারা, 6.5 ধারা গুণ করছি। মাঝামাঝি যদি বলে তো মেজো ভাই দ্বারা শিখাইছিলাম, তাহলে কি শুধুমাত্র 6, এবং শেষে যদি বলতো মাসের, তাহলে কি ভাইয়া 5.5। ক্লিয়ার? সো এই 3টা পয়েন্ট মনে রাখো, এখান থেকে একটা কোশ্চেন আসার পসিবিলিটি অনেক বেশি, এবং তোমরা হোপফুলি যদি চেষ্টা করো তাহলে প্রত্যেকেই পারবা। সবাই বলছে ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। সো এভাবে রেসপন্স করতে হবে এবং এটাই দরকার। আগে আমরা একটু বেশি সময় নিলাম, আমরা পরের কোশ্চেনটা চলে যাব এবার, যে শেয়ার অবহার বা ভাট্টা এটা কি ধরনের সম্পত্তি। তার মানে আমাকে এটা ক্যালকুলেশন করতে হবে যে শেয়ার অবহার বা ভাট্টা, এই শেয়ার অবহার, এই শেয়ার অবহারের আরেকটা নাম কি বলতো? শেয়ার অবহারের আরেকটা নাম হচ্ছে শেয়ার ভাট্টা, অথবা এটা এবং ঋণপত্রের ভাট্টা এই জিনিসটাও কি সেম? এটাও কি, এই ঋণপত্রের ভাট্টাটাও কি আমার অলমোস্ট সেম। তার মানে এইগুলো হচ্ছে একটা ভুয়া সম্পদ, এইগুলো কি একটা ভুয়া সম্পদ, অলিক সম্পদ, মিথ্যা সম্পদ, ঠিক আছে? ভুয়া, এটার আরও বিকল্প নামগুলো একটু মনে রাখবা। ভুয়া, তারপর অলিক, তারপর হচ্ছে কি কাল্পনিক, 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 কাল্পনিক। তার মানে এইগুলো হচ্ছে তোমার ভুয়া সম্পদ, অলিক সম্পদ অথবা কাল্পনিক সম্পদ। আমরা প্রত্যেকে জানি যে সম্পদের বাস্তব কোনো অস্তিত্বই নাই, ঠিক আছে? যে সম্পদের বাস্তব কোনো অস্তিত্ব নাই সেটা হচ্ছে কি বলতো? সেটা হচ্ছে ভুয়া সম্পদ। ক্লিয়ার? সেটা হচ্ছে ভুয়া সম্পদ। ক্লিয়ার সবাই? সেটা হচ্ছে কি ভুয়া সম্পদ। তার মানে এই যে শেয়ার অবহার, এটা তুমি মনে রাখো যে শেয়ার অবহারের আরেকটা নাম হচ্ছে শেয়ার ভাট্টা অথবা ঋণপত্রের ভাট্টা। এইগুলো হচ্ছে একটা অলিক সম্পদ, ভুয়া সম্পদ, মিথ্যা সম্পদ, কারণ এইগুলোর কোনো বাস্তব অস্তিত্ব নাই। এবং আরেকটা বিষয় মাথায় রাখা লাগবে, সেটা হচ্ছে এই যে শেয়ার অবহারটা, এটা হচ্ছে একটা মূলধন জাতীয়
লোকসান অথবা ক্ষতি। এবং এটা আমরা দেখাই কোথায় বলতো, আর্থিক অবস্থার বিবরণীতে অসম্মিলিত ব্যয় নামক একটা হেডলাইনে আমরা দেখাই। তার মানে এই যে অবহারটা, শেয়ার অবহার বা বারটা, এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা, এখান থেকে কোশ্চেন আসলে পারবো কিনা বলো তো, এখান থেকে কোশ্চেন আসলে পারবো কিনা, এখান থেকে কোশ্চেন আসলে পারা যাবে কিনা বলো তো। ওকে, সো তারপরে যে কোশ্চেনটা আমরা দেখব যে ক্রয় মূল্যের উপর মুনাফার হার 25 হলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কত। আমরা জানি ক্রয় মূল্যের উপর মুনাফার হার সব সময় কি থাকে, বেশি থাকে, এবং বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কি থাকে, কম থাকে। তার মানে ক্রয় মূল্যের উপর 25 হলে বিক্রয় মূল্যের উপর কত, 20%। আমরা প্রত্যেকেই জানি, এবং এটা এই যে সিকোয়েন্স দিয়ে আমরা বুঝাইছিলাম যে 16.এত%, 25%, তারপরে কি 33.33%, এবং সিম্পলি তুমি মনে রাখতে পারবা এই যে ক্রয় মূল্যের উপর মুনাফার হার বেশি এবং বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কম। এটা ধরা এইটুকু মনে রাখতে পারলে ইনশাল্লাহ এখান থেকে একটা কোশ্চেন আসবে মুনাফার হার থেকে, এবং তুমি জাস্ট 2 সেকেন্ডে আনসার করতে পারো, এবং 2 সেকেন্ডও লাগবে না আমার মনে হয়। ঠিক আছে, এই একটা প্রসেস, এই প্রসেসটা যারা পারবেন তাদের জন্য তো অনেক ইজি। মানে এই সিকোয়েন্স থেকে যদি আসে খুবই সিম্পল। ঠিক আছে, কারণ হচ্ছে আমরা জানি যে ক্রয় মূল্যের উপর মুনাফার হার বেশি, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কি, কম। তার মানে যদি বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 16.67% হয়, তাহলে ক্রয় মূল্যের উপর কত, 20%, কারণ ক্রয় মূল্যের উপর মুনাফার হার কি অলওয়েজ বেশি থাকে। যদি বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 20 হয়, ক্রয় মূল্যের উপর কত হবে, 25। যদি বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 25 হয়, ক্রয় মূল্যের উপর কত হবে, 33.33%, কারণ ক্রয় মূল্যের উপর মুনাফার হার সবসময় বেশি থাকে। যদি বিক্রয় মূল্যের উপর 50 হয়, ক্রয় মূল্যের উপর কত হবে, 100%। ঠিক আছে, কারণ ক্রয় মূল্যের উপর মুনাফার হার অলওয়েজ বেশি। সেম ভাবেই যদি তোমার এইভাবে আসি যে ক্রয় মূল্যের উপর যদি 100% হয়, বিক্রয় মূল্যের উপর কত হবে, 50, কারণ বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কি, কম। যদি ক্রয় মূল্যের উপর 50% হয়, বিক্রয় মূল্যের উপর কত, 33.33%, কারণ বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কম। ঠিক আছে, তো এটা সবাই আমরা জানি। এবার দেখো যারা এই প্রসেসটা এই সিকোয়েন্সের মধ্যে থেকে আসলে তুমি 1 সেকেন্ড আনসার করতে পারবা। এখন বাই এনি চান্স মনে করো মুনাফার হারটা এটা থেকে আসে নাই, চলে আসছে যে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 300% হলে বিক্রয় মূল্যের উপর কত, তখন কি করবা। সেই জন্য অবভিয়াসলি তোমাকে কি করতে হবে, প্রসেস জানতে হবে। ক্রয় মূল্যের উপর থাকলে কি প্রক্রিয়া, যোগ প্রক্রিয়া। তার মানে উপরে 25, নিচে কত ভাইয়া, 125 ইন্টু 100। দেখো 25 একে 25, 4 25, 5 25 কত, 125, 5 দা ভাগ করো, 5 20 100, তার মানে 20%। তোমাকে যেভাবেই দেখ না কেন, যেখান থেকেই দেখ না কেন, জীবনে কেউ তোমারে আটকাতে পারবে না। ঠিক আছে, কেউ আটকাতে পারবে না, কারণ মুনাফার হার থেকে কোশ্চেন অ্যাডমিশনে আসবে এবং এইচএসসি 100% আসবে। ঠিক আছে, আমরা শুধু ক্লাসেই করতেছি, বাট কেউ কিন্তু শেয়ার করতেছে না। ভাইয়েরা যে তোমাদের জন্য এত কিছু করে, তোমরা কি করো ভাইয়াদের জন্য, কিছুই তো করো না। অ্যাটলিস্ট আমি শেয়ারটা করে দিই এবং তোমরা ওপর থেকেই করে দাও। হ্যাঁ, যারা যারা শেয়ার করিনি আমরা একটু শেয়ার করে দিই, ক্লাসটি সরিয়ে দিই। হ্যাঁ, আমি হচ্ছে শেয়ার করে দিলাম। ঠিক আছে, তোমরাও দাও, দ্রুত দাও। সো মুনাফার হার নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? মুনাফার হার নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে সাথে সাথে আমাকে বলো, কারো কোনো কোশ্চেন থাকলে বলো। এই তো জুমু হচ্ছে করে দিছি, থ্যাংক ইউ সো মাচ। আমাদের রোমা দাস হচ্ছে শেয়ার ডান স্যার, থ্যাংক ইউ। বাকি যারা আছি কমার্সের স্টুডেন্ট, এত এত টাকা পয়সার হিসাব নিকাশ করতেছো, আলটিমেটলি মিয়া তোমরা হচ্ছে এত কিপটামি কেন করো? তাহিদা আক্তার পুতুল করছো, এই যে মোহাম্মদ সাইফা কি বুঝতে পারি নাই? ওকে, ইরিন কাজী শেয়ার ডান, সুমাইয়া খান ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। বাকি যারা আছি সবাই সবাই একটু আমরা মেনশন শেয়ার দুইটা একটু করে দেয়। হ্যাঁ, ক্লাসগুলো তোমার যদি টাইমলাইনে থাকে এটা কিন্তু তোমার জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে, তোমার যখনই মন চাইবে তুমি দেখতে পারবা। ঠিক আছে, আর আমরা মুনাফার হারটা বললাম, এটা দুইটা প্রসেসে শিখাইলাম। এই দুইটা প্রসেস ক্লিয়ার হলে ইনশাল্লাহ তোমার যে কোনো সংখ্যায় দেখ মুনাফার হারে তোমাকে কেউ আটকাতে পারবে না।
ঠিক আছে, অ্যাকাউন্টিং আমাদের শিখায় কিপটামি করতে। অ্যাকাউন্টিং কিপটামি করতে শিখাবে কেন? তোমার অ্যাকাউন্টিং শিখাইতেছে যে কিভাবে হচ্ছে তুমি কি করতে পারবা, তোমার প্রতিষ্ঠানের প্রফিট করতে পারবা, মানে মুনাফা করতে পারবা, লাভ করতে পারবা। লাভ মানে হচ্ছে কি ভালোবাসা। ঠিক আছে, তার মানে কি অ্যাকাউন্টিং ভালোবাসা শিখায়। অ্যাকাউন্টিং শিখায় কিভাবে তুমি ব্যবসা প্রতিষ্ঠানে উন্নতি করবা। অ্যাকাউন্টিং তোমাকে শিখাচ্ছে কিভাবে ব্যবসা প্রতিষ্ঠানকে তুমি টিকিয়ে রাখতে পারবা, কিভাবে প্রতিষ্ঠানের সম্পদ বাড়ানো যায় দায়ের থেকে। ঠিক আছে, তার মানে কিভাবে নিজের পকেটে টাকা বাড়ানো যায় এটা শিখাচ্ছে। তুমি কেন কিপটামি করতেছো? আগে বেসিকটা দেওয়া থাকলে কিভাবে বের করব বেশি টাকা? যে কোনো টাকায় দেওয়া থাকুক, তোমার এই যে প্রসেসটা তোমাদের এই সিসিতে, আমি বলি ভাই আপুরা, এই সিসিতে তোমাদের স্পেশালি কি করবে জানো, এই সিকোয়েন্স থেকেই দিবে। সর্বোচ্চ 33.33% হলে ক্রয় মূল্যের উপর কত এভাবে দিবে, বাট অ্যাডমিশনে গিয়ে আরো হার্ড টাইপ। তবে আমি তোমাদেরকে এই সিকোয়েন্সটা শিখালাম। হ্যাঁ, এটা থেকে আসলে তো আলহামদুলিল্লাহ, তুমি 1 সেকেন্ড আনসার করবা। যদি এখান থেকে না আসে, তোমার প্রসেসটা জানবা যে ক্রয় মূল্যের উপর থাকলে কি প্রক্রিয়া, যোগ প্রক্রিয়া। ক্রয় মূল্যের উপর থাকলে যোগ প্রক্রিয়া। এই যে যোগ প্রক্রিয়া আমি করলাম, দেখো মুনাফার হার কিসের উপরে, ক্রয় মূল্যের উপরে। তার মানে উপরে 25, নিচে কত 100 যোগ 25 কত হয় 125। তার মানে তোমাকে যেহেতু মুনাফার হার বের করতে বলছে, অবভিয়াসলি 100 দ্বারা গুণ করতে হবে। দেখো 25 একে 25, 5 25 125, 5 দ্বারা ভাগ করে 100 20% হয়ে গেল। এবার দেখো এটাই যদি আমাকে বলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার যদি 20% থাকতো, এই যে বিক্রয় মূল্যের উপর মুনাফার দেওয়া থাকলে কি প্রক্রিয়া, বিয়োগ প্রক্রিয়া। বিয়োগের প্রথমেই বিক্রয়ের প্রথমে বি আছে, বিয়োগের প্রথমে কি আছে, বি আছে। তার মানে এটা কি হবে, বিয়োগ প্রক্রিয়া হবে। দ্যাটস ইট, সিম্পল। তো তুমি দেখো যদি এটা আমরা করি, ধরো বিক্রয় মূল্যের উপর মনে করো 20% আছে, তাহলে ক্রয় মূল্যের উপর কত, এই যে 20 এবং বিক্রয় মূল্যের উপরে কি প্রক্রিয়া, বিয়োগ প্রক্রিয়া। 100 থেকে 20 মাইনাস করো, তাহলে হয় কত 80। এই যে দেখো করে ফেলো, 20 একে 20, 4 20 80, 4 25 100। এই যে দেখো বিক্রয় মূল্যের উপর যদি বিক্রয় মূল্যের উপর যদি হচ্ছে 20 হয়, ক্রয় মূল্যের উপর কত 25, সিম্পল, বের হয়ে গেছে। তার মানে যে কোনো সংখ্যায় দেখ না কেন তোমাকে কেউ আটকাতে পারবে না, এবং তুমি খুবই ইজিলি 100% কনফিডেন্টলি আনসার করতে পারবা। যে কোনো সংখ্যায় দেখ, এটা 300% হোক, 700% হোক, ঠিক আছে, 67% হোক, 150% হোক। তার মানে এই প্রসেসটা মনে রাখো, এই সিসিতে এই সিকোয়েন্স থেকে আসবে ইনশাল্লাহ। যদি না আসে, তুমি নিয়ম জানো যে বিক্রয় মূল্যের উপর থাকলে বিয়োগ প্রক্রিয়া, আর বিক্রয়ের প্রথমে বি আছে, এই যে বিক্রয়ের প্রথমে কি আছে, বি আছে, বিয়োগের প্রথমে বি আছে। তার মানে কি একদম ইজিলি তুমি আনসার করতে পারবা। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। আমি কিন্তু আর অনেক 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 স্পিডে যেতে পারি বা দ্রুত যেতে পারি, বাট আমি হচ্ছে জাস্ট তোমাদের জন্য আস্তে আস্তে পড়াচ্ছি যাতে তুমি ইজিলি বুঝতে পারো। হ্যাঁ, এটাই হচ্ছে আমার অবজেক্টিভ। তো তারপরে দেখো, তারপর আছে মুনাফাবিহীন বিক্রয়। আর্থিক বিবৃতি কি করবা? এই যে মুনাফাবিহীন বিক্রয়, এটা সিম্পল। মুনাফাবিহীন বিক্রয়ের জাবেদা যদি করো, তাহলে তোমার বিক্রয় হিসাব কি হবে, ডেবিট হবে। আর বিক্রয় হিসাব যদি ডেবিট হয়, তার মানে তোমার কি হলো, বিক্রয় কমে গেল, এবং ক্রয় হিসাব কি হবে, ক্রেডিট হবে। তার মানে ক্রয় হিসাবে কি করলো, কমে গেল, কারণ ক্রয় ডেবিট, যদি ক্রয় ক্রেডিট হয় তাহলে কি করলো, কমে গেল। তো এটা কি করবো, আর্থিক অবস্থার বিবরণী বিক্রয় থেকে বাদ দিবে এবং ক্রয় থেকে কি করতে হবে, বাদ দিতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? তার মানে কি ক নাম্বারটা কারেক্ট আনসার। ওকে, ক নাম্বারটা কারেক্ট আনসার, সবাই বুঝতে পারছো? এই যে এই টাইপের কিছু কোশ্চেন দিবে, কিছু কোশ্চেন থাকবে তোমার জন্য অনেক ইজি, পানির মতো সহজ। দু একটা কোশ্চেন থাকবে একটু টাফ, বাট এই কোশ্চেনগুলো অনেক বেশি টাফ না, তোমাকে একটু ঘুরে পিছিয়ে দিবে, যাতে তুমি দেখবো তারা মানে যাচাই করতে চাইবে যে অ্যাকচুয়ালি তোমার মাথায় কতটুকু বুদ্ধি আছে। ঠিক আছে, এটাই তারা যাচাই করতে চাইবে। এই তো আমাদের হচ্ছে এই যে যারা ক্লাস করতেছি, এবং আছে ঋতিকা ইসলাম, তারপরে হচ্ছে পুতুল আছে, আলোর পথের পথিক আছে। আলোর পথের পথিক তোমার নামে কি আলোর পথের পথিক নাকি অন্য কোনো নাম আছে? সুমাইয়া খান আছে। এরা প্রত্যেকেই রেসপন্স করে ক্লাসে, আর এটাই দরকার, কারণ ক্লাসে উইদাউট রেসপন্স তুমি পরবর্তীতে আবার যদি বাসায় গিয়ে সময় দাও, তারপরে দেখবে যে অনেক সময় পড়াও হয় না, ধরাও হয় না। হ্যাঁ, তারপর আলটিমেটলি তুমি শিখতে পারবে না। বাট তুমি এখন তোমার সময় আছে, আমার কাছ থেকে কোশ্চেনের কোনো কিছু না বুঝলে সাথে সাথে আনসারটা নিতে পারতেছো। হ্যাঁ, পাশাপাশি নিজেই পড়ো, সাথে সাথে হয়ে যাক পড়াটা, পরে আর নিজেকে সময় দেওয়া লাগবে না। আগে ইরিন কাজী আছে। ইরিন কাজিন বলছে ভাইয়া, ভাইয়া আমার নাম মিম। ওকে গ্রেট, মিম নামই তো সুন্দর, তাহলে আবার আলোর পথের পথিক কেন দিছো? ওকে, যাই হোক, ব্যাপার না। নিশিদ ইসলাম বলছে 5টা শেয়ার ডান। ওরে আল্লাহ, 5টা শেয়ার ডান। এখানে শেয়ার সংখ্যা দেখলাম একটু আগে 3টা, মাত্র 3টা। স্যারের সাথে মিথ্যা কথা বলো, স্যারের সাথে মিথ্যা কথা বলবো না, ঠিক আছে? এটা ঠিক না। আর এটা তুমি বললে কিন্তু স্যারে যদি একবার কি বলবো যে অভিশাপ দেয়, বদদেহ দেয়, তাহলে কিন্তু একদম জীবন শেষ। কিন্তু ভাইয়া কখনো দিবে না, তুমি শেয়ার একটাও না করলে কখনো দিবে না, ঠিক আছে? সমস্যা নাই। আগে আমরা একটু দ্রুত আগাই। হ্যাঁ,
শ্রাবণী দে বলছে ভাই আপনার ড্যান্সটা সেই হয়েছিল, আমি তো কোনোদিন ড্যান্সেই দিইনি, বাট তুমি হচ্ছে কোথা থেকে দেখলে যে ভাই ড্যান্স দিছে। ওকে, তো হচ্ছে আমাদের সময় খুব কম, সো পড়াশোনাটা প্যারা হিসাবে নিবে না, ঠিক আছে? স্পেশালি অ্যাকাউন্টিংটা নিবে না, কারণ দেখবা তুমি যখন আমার অ্যাকাউন্টিং ক্লাস করবে স্পেশালি, এটা যত কঠিন টার্ম হোক তোমার কাছে মনে হয় ভাই এটা সবচেয়ে সহজ, দুনিয়ার সবচেয়ে সহজ ম্যাথ এটা। হ্যাঁ, আমি সবসময় ট্রাই করি অ্যাকাউন্টিং সবচেয়ে সহজ ভাষায় সব শর্টকাট টেকনিক দিয়ে শেখানোর, এবং তুমি একবার শিখলে জীবনও ভুলবা না। অ্যাডমিশন টাইমে যখন আমার ক্লাস করবা বুঝতে পারবো যে অ্যাকাউন্টিংটা আমার সবচেয়ে ফেভারিট এবং সবচেয়ে সহজ, এটা তুমি মনে করবা, তুমি বলবা কয়েকদিন পর। সময় খুব কম, এটা শেষ করে আবার তোমরা কি করবা, অ্যাডমিশন জার্নি শুরু করবা, ঠিক আছে? সো এই যে যদি আইসিসিটা তোমার কাছে মনে হয় যে এটা একটা যুদ্ধ, তার মানে এই আইসিসি স্টেপ শেষ করে তুমি একটা কি করতে যাচ্ছ, মহাযুদ্ধে অংশগ্রহণ করতে যাচ্ছ, এবং এই মহাযুদ্ধে তুমি তখনই সাকসেস হবে যখন তুমি একজন সঠিক মেন্টরের গাইডলাইন নিবে। অ্যাডমিশন টাইমে তোমার যেই 5টা সাবজেক্টে তুমি পরীক্ষা দিবা, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় কি জানো, আমি একটু আলোচনা করি, এটা ইম্পর্টেন্ট যে তোমরা কমার্সের স্টুডেন্ট অর্থাৎ বিজনেস ফ্যাকাল্টির স্টুডেন্ট অর্থাৎ বিজনেসের স্টুডেন্টদের জন্য ঢাবির এফবিএস, তাই না? বিজনেসের জন্য আমরা এফবিএসে পড়বো কয়েকদিন পরে, এফবিএস এর জন্য প্রিপারেশন নিব অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়। এখানে তোমরা 5টা সাবজেক্টের প্রিপারেশন নিবে, যেমন বাংলা ইংলিশ, যেমন বাংলা ইংলিশ, তারপরে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং, তাই না? অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং অথবা ফাইন্যান্স, এমকেটে অথবা ফাইন্যান্স। এই যে এখানে দেখো প্রত্যেকটা কি 12 করে কি থাকবে, এমসিকিউ থাকবে, তাই না? 12 করে এমসিকিউ থাকবে মনে করো, আর রিটেনে থাকবে 40, এবং এখানে রিটেনও কি থাকবে, রিটেনও হচ্ছে 40 মার্ক থাকবে, এবং প্রতিটা সাবজেক্টের জন্য 8 মার্ক করে থাকবে, তোমাদের প্রতিটা কি থাকবে 8 মার্ক করে থাকবে, তার মানে টোটাল কি 100 মার্কের পরীক্ষা হবে। এখন এখান থেকে দেখো মাত্র অ্যাকাউন্টিংয়ে 12টা এমসিকিউ, টপিক কয়টা, টপিক আছে 32টার মতো, তো 12টা এমসিকিউ দেখবা যে সর্বোচ্চ 8 থেকে 10টা টপিকের মধ্যে থেকে আসে। সেমভাবে ইংরেজিতে টপিক আছে 50টার বেশি, বাট এমসিকিউ আসবে কয়টা, 5টা, তো 5টা জন্য তোমার 5টা টপিক পড়লে হয়ে যাচ্ছে। তার মানে তোমার দরকার হচ্ছে সঠিক গাইডলাইন, এবং অ্যাডমিশন টাইমে তুমি তখনই সাকসেস হবে যখন তুমি বুঝতে পারবা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্ন কেমন, কোথা থেকে কোশ্চেনগুলো আসছে, এবং সঠিক মেন্টরের গাইডলাইন নিয়ে তুমি সঠিকভাবে প্রিপারেশন নিতে পারবা। জাস্ট 6 ঘন্টা করে পড়লেই চান্স পাওয়া একদম সহজ। বাট তুমি যদি ভাই এলোমেলোভাবে, যে তোমার জন্য মনে করো ঢাকা ইউনিভার্সিটির জন্য জানে না, যে চান্স পায় নাই, হ্যাঁ, সে কিভাবে তোমাকে মনে করো একটা সঠিক গাইডলাইন দিবে? তুমি যদি তার পরামর্শ শুনো, তুমি যদি কোশ্চেন প্যাটার্ন না ধরে এলোমেলোভাবে প্রিপারেশন নাও র্যান্ডমলি, তার মানে তুমি 18 ঘন্টা পরেও সাকসেস হতে পারবে না। সো অ্যাডমিশন টাইম অবভিয়াসলি টেকনিক স্ট্র্যাটেজি ফলো করতে হবে, টেকনিক অনুসারে পড়তে হবে, ইফেক্টিভলি পড়তে হবে, দ্যাটস ইট। একজন সঠিক মেন্টরের গাইডলাইন পাইলে তোমার সাকসেস হওয়া জাস্ট কি সময়ের ব্যাপার, এইটুকুই। তো এটা আমরা ইনশাল্লাহ গাইডলাইনগুলো প্রোভাইড করব। নিজেরা হচ্ছে কি করো, এখন থেকে যদি চাও যে ভাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, তুমি যদি এখন থেকে বিশ্বাস করো, এখন থেকে যদি চাও, তুমি জাস্ট এখনই পড়তে বসো, আজকে থেকে এইচএসসি থেকে টার্গেট করো, পাশাপাশি আইসিসির জন্য মানে বেসিকটা ক্লিয়ার করে ফেলো, যেখান থেকে ডিউতে পরীক্ষায় কোশ্চেন আসে ওই বেসিকটা ক্লিয়ার করো। তোমার এইচএসসি টার্গেট, এইচএসসি ভালো করো, সাথে সাথে বেসিকটা ক্লিয়ার করে ফেলো, দ্যাটস ইট, এইটুকুই দরকার। ওকে, সো তোমাদের জন্য আমাদের অ্যাডভান্স ব্যাচ আছে, বর্তমানে ভর্তি চলছে, এবং আমরা ক্লাস কিন্তু শুরু করব তোমাদের এইচএসসির পরীক্ষার পরেই। বাট এখন ভর্তি হলে তোমার জন্য কিন্তু ডিসকাউন্ট থাকবে। তো অবভিয়াসলি তোমরা আমাদের এই ব্যাচটিতে ভর্তি হতে পারো, 01810103012 এই নম্বরে কল করে কোর্স ডিটেল জানতে পারো, এডুকেশন অথবা এডুকেশন পেজে নক দিতে পারো। এখন ভর্তি হলে কিন্তু তোমাদের জন্য ডিসকাউন্ট থাকবে, পাশাপাশি আমরা এখানে এইচএসসির জন্য স্পেশাল আলাদা করে গাইডলাইন দিব, এবং এটা সবচেয়ে ইম্পর্টেন্ট তোমাদের জন্য, যাতে এইচএসসিতে তোমাদের টার্গেট A+ বা 90 মার্ক থাকে, এবং পাশাপাশি ইনশাল্লাহ অ্যাডমিশনের জন্য আমরা কিছুটা হলে এখন থেকে তোমাদের আইডিয়া দেওয়ার ট্রাই করব। তোমাদের প্রিপারেশনের দায়িত্ব পুরোটা আমরা নিব, এবং এই বছর শত শত শিক্ষার্থী পাবলিকে চান্স পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আমাদের এই ডিউ টার্গেট ব্যাচ থেকে। সো এই কোর্সে ভর্তি হলে কিন্তু তুমি স্পেশালি এমসিকিউ রিটেন দুইটার জন্য ক্লাস পাবে, এবং আমরা আরইউ বলো মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোর্সগুলো একদম সম্পূর্ণ ফ্রিতে দিব, ঠিক আছে? পাশাপাশি এক্সাম ব্যস্ত থাকবেই। সো দ্রুত সবাই আমরা ভর্তি হয়ে যাই, এবং নিজেদেরকে আস্তে আস্তে কি করি, এখন থেকে প্রিপেয়ার করি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, সো পরে আমরা চলে আসবো, যেমন এখানে একটু ফন্ট ভেঙে গেছে, তারপর আমি একটু বলে দিচ্ছি। এখানে হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য কি, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্যটা কি, মুখ্য উদ্দেশ্য কি? আমরা প্রত্যেকে জানি যে উদ্দেশ্যটা হচ্ছে কি,
এই উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভাইয়া ব্যয় নিয়ন্ত্রণ করা এবং ব্যয় নির্ধারণ করা। এখানে আমরা মেইন উদ্দেশ্য হিসাবে নিব কাকে জানো? মেইন উদ্দেশ্য হিসাবে নিব ব্যয় নিয়ন্ত্রণ করাকে। তার মানে এই কোশ্চেনটা হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কি, আমরা কেন উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান করি, আমাদের জানতে হবে না, আমরা এত কষ্ট করে করতেছি। তার মানে এই উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে ব্যয় নির্ধারণ এবং ব্যয় নিয়ন্ত্রণ। তার মানে 1 আর 3 হচ্ছে কি কারেক্ট আনসার। একটু মিসিং ছিল এই জন্য তোমাদের দেখাতে পারলাম না। আলভি বলছে পিডিএফ পাওয়া যাবে ভাই, অবভিয়াসলি তোমাদের জন্য ক্লাস নিচ্ছি, তোমাদের পিডিএফ না দিলে কাদেরকে দিব? 100% পিডিএফ দিয়ে দেবো একটু পরেই। ওকে, আমরা আরেকটা উদ্দীপক পরে আরেকটা কোশ্চেন আনসার করতে যাচ্ছি। ও নিশিতা ইসলাম, তো শেয়ার করলে তো লস নাই কে, থ্যাংক ইউ সো মাচ নিশিতা। জুমু বলছে পিডিএফ কই পাওয়া যাবে? পিডিএফ পাওয়া যাবে হচ্ছে তোমাদের এইসিসি যে সাজেশনমূলক যে গ্রুপটা আছে এখানে পাওয়া যাবে। লাইভ মনে হয় অলরেডি হচ্ছে, দেখা যাচ্ছে না। তোমরা একটু কোশ্চেন থাকলে ঝটপট করে ফেলো ভাইয়ারা, কিছুই দেখা যায় না। ঋতিকা বলছে এখনই আমরা ফিরে আসছি, তোমাদের এখনই হচ্ছে আমি ব্যাটারিটা চেঞ্জ করে দিচ্ছি। বাট তোমাদের কোশ্চেন থাকলে, অ্যাডমিশন রিলেটেড কোশ্চেন থাকলে করে ফেলো ঝটপট, অ্যাডমিশন রিলেটেড কোশ্চেন থাকলে ঝটপট করে ফেলো। তোমার ওখানে যাইতে বললো, করে গেলাম। বন্ধ হয়ে গেছে এখনো তো। বেটার না। ওকে, আর্থিক অবস্থার বিবরণী, তাই না? ওটা আগেরটাই ছিল ব্যাটারি। ওকে, আমরা ব্যাক করলাম, প্রবলেম সলভ অলরেডি ক্লিয়ার, দেখা যাচ্ছে না। এত না বুঝলে হবে কি, আমি তো বললাম একটু পরে আমরা ব্যাক করতেছি। একটু আগে সেম সমস্যা হয়েছে, এখন আবার ব্যাটারি চলে গেল, সমস্যা নাই, চলে আসছি আবারও। ওকে, তো তোমাদের হচ্ছে এখন সব ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমি আর্থিক অবস্থার বিবরণী বলো, হ্যাঁ এখন তো শেষ সময়, তো এখন ইন্ডিভিজুয়াল তুমি প্রত্যেকটা টপিক কিন্তু অনেক বেশি সময় দিতে পারবে না। বাট তোমার যদি ল্যাকিংস থাকে অবভিয়াসলি সেটা ট্রাই করবো সলভ করার জন্য। তো আমার যেই উদ্দেশ্যটা সেটা হচ্ছে তোমাদেরকে বোর্ড কোশ্চেন সলভ করিয়ে অবশ্যই শেষ সময় প্রিপারেশনটা গুছিয়ে দিব। হ্যাঁ, তারপর যদি ইন্ডিভিজুয়াল টপিকের প্রবলেম থাকে আমরা এর ফাঁকে কি টপিকের ক্লাসগুলো নিয়ে নিব, তো সমস্যা নাই। যদি প্রবলেম হয় আমরা সলভ করে দেবো আর্থিক অবস্থার বিবরণী, কোনো প্যারা নাই। জাস্ট হচ্ছে ওয়েট করো এবং আমরা আসি তোমাদের পাশে ইনশাল্লাহ শেষ পর্যন্ত। তো দেখো প্রথম কোশ্চেনটা আমাকে বলছে অংশীদারদের মূলধনের সুদের সমষ্টি কত? সিম্পল হিসাব। তার মানে মূলধনের সমষ্টি আমি যদি বের করতে যাই আমাকে খুব সহজেই বের করতে হবে যে মূলধনের সুদের হার কি দেওয়া আছে কিনা। যে দেখো 10% দেওয়া, তার মানে এখানে 1,50,000 টাকা এবং 1 লাখ টাকা, 1,50,000 এবং 1 লাখ টাকা মূলধন নিয়ে কী করছে, ব্যবসা শুরু করছে নিশি আর চাঁদনি। তার মানে এই যে 1,50,000 টাকার উপরে সে কী করবে, 10% পাবে। হ্যাঁ, কত হয়, 15,000 টাকা, সিম্পল। তারপরে দেখো 1 লাখ টাকার উপরে কী করবে, 10% মূলধনের সুদ পাবে। এই মূলধনের সুদ এগুলো তো বাচ্চা বলে মনে বের করতে পারবে, তাই না? তার মানে কি 10,000 টাকা, টোটাল কত হলো,
25, সমষ্টি যেহেতু বের করতে বলছে, ইন্ডিভিজুয়াল বের করতে বলে নাই, সমষ্টি তার মানে কত 25,000 টাকা। একদম সিম্পল, এইগুলো তোমরা খুবই সহজে খুব কম সময় কি করতে পারবা, ক্যালকুলেশন করতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, তার মানে এইগুলো একদম সহজ টাইপের কোশ্চেন এবং খুবই ইম্পর্টেন্ট এই টাইপের কোশ্চেন আসবে। তো দেখো এখানে ইনফরমেশন 1 লাইন 2 লাইন 3 লাইন এতগুলো ইনফরমেশন দেখলে এমনি একটা ভয় কাজ করে। অ্যাকচুয়ালি কোশ্চেন সলভ করতে গেলে তখন দেখবে যে খুবই কম সময় কি করা যায়, আনসার করা যায়, তাই না? বুঝতে পারছি তো সবাই? সবাই বুঝতে পারছি ভাইয়া পুরা? তারপরেরটা দেখো, উক্ত ব্যবসায়ের বন্টনকৃত মুনাফার পরিমাণ কত। তার মানে এখন আমাকে বের করতে হবে যে এই ব্যবসায়ে বন্টনকৃত মুনাফা কত। বন্টনকৃত মুনাফা আমি ইনফরমেশনগুলো রাখতেছি তোমাকে। 10 নম্বর কোশ্চেনটা হচ্ছে আমরা ক্যালকুলেশন করব বন্টনকৃত মুনাফা। কি মুনাফা ভাইয়া? বন্টনকৃত মুনাফা ক্যালকুলেশন করব। কি বলতো? বন্টনকৃত মুনাফা। এখন খেয়াল করো, এই বন্টনকৃত মুনাফা বের করলে আমরা প্রথমেই দেখব আমার লাভ মানে মুনাফা কত ছিল, 1 লাখ টাকা। এই মুনাফা থেকে আমি কি করব, আমি সমস্ত খরচগুলা কি করব, বাদ দিয়ে দিব। দেখো আমরা প্রথমে মূলধনের সুদ পেয়েছি কত টাকা, 25,000 টাকা। তো এটা আমার ব্যয় অংশীদারের জন্য, বাদ দিয়ে দিলাম। তারপরে দেখো আমার এটা প্রতিষ্ঠানের জন্য কি ব্যয়, আমি বাদ দিয়ে দিলাম। তারপরে এই যে ব্যবসা পরিচালনার জন্য চাঁদনি কি করবে, মাসিক পাবে 3,000 টাকা, এক মাসে পাবে 3,000 টাকা করে। তাহলে 12 মাসে কত, 3 বারণ 36,000 টাকা। 3 বারণ কত, 36,000 টাকা। তার মানে 36,000 টাকা তুমি কি করো, মাইনাস করে দাও। তাহলে দেখো 36 আর 25 কত হয়, 61। 1 লাখ থেকে 61 গেলে এই যে 41,000 টাকা, 61,000 থেকে যদি আমরা 1 লাখ থেকে যদি 61,000 বাদ দেই তাহলে থাকে কত, 39,000 টাকা। এই 39,000 টাকায় তোমার কি বন্টনকৃত মুনাফা। 39,000 টাকা কি তোমার বন্টনকৃত মুনাফা। ক্লিয়ার? এখন যদি বলে যে আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি যদি বলে নিশি কত পাবে, চাঁদনি কত পাবে, তাহলে এখানে যেহেতু তোমার চুক্তি করা নাই মানে কন্ট্রাক্ট করা নাই, তাহলে কি হবে, সমান হারে এটাকে 2 ভাগ করে দিবা। সমান হারে তারা কি পাবে, মূলধন পাবে। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, তাহলে 39,000 টাকা কি বন্টনকৃত মুনাফা। ক্লিয়ার? বন্টনকৃত মুনাফা হচ্ছে ভাইয়া পুরা 39,000 টাকা। যদি ক্যালকুলেশন করতে বলে ইন্ডিভিজুয়াল নিশি কত পাবে, তাহলে এখানে যেহেতু হচ্ছে তোমার কন্ট্রাক্ট করা নাই, তার মানে তোমাকে কি করতে হবে, সমান হারে মুনাফাটা বের করতে হবে। সবাই বুঝতে পারছেন কিনা বলেন? বন্টনকৃত মুনাফা তাহলে কত হবে, 39,000 টাকা। আশা করি প্রত্যেকেই ক্লিয়ার। ঠিক আছে, পরেরটা দেখো, বিন কার্ডে কি উল্লেখ থাকে। আমাদের পুতুল বলছে ক্লিয়ার, থ্যাংক ইউ। সুমাইয়া খান ক্লিয়ার, গ্রেট। বাকি যারা আছে তারাও ক্লিয়ার আশা করি, তাই না? সবাই ক্লিয়ার না? এবং এই যে দেখো আইসিসি স্টেজে আসো, তার মানে মনে হচ্ছে কি জীবনটা অনেক বেশি সহজ, পড়াশোনা অনেক সহজ, এবং চাইলেই আইসিসিতে A+ পাওয়া কোনো ব্যাপার না। কারণ তোমাদের আইসিসিতে দেখো বিশেষ করে তোমার অ্যাকাউন্টিংটা তো সহজ A+ পাওয়া, তারপর ধরো ম্যানেজমেন্ট, তারপরে মার্কেটিং, হ্যাঁ এগুলো তো জাস্ট লিখবা। বাংলা, আইসিটিতে ম্যাথ আছে, বাট আইসিটিটাও গুছিয়ে পড়তে পারলে এটাও অনেক সহজ হয়। তো অবভিয়াসলি তুমি যদি টার্গেট করো যে আমি A+ পাবো বা 90 আপ মার্ক পেতে চাই, এটা অ্যাকাউন্টিং হোক ম্যানেজমেন্ট হোক, এটা কিন্তু তোমার জন্য অনেক বেশি সহজ। বাট আস্তে আস্তে কিন্তু এটা কী হবে, কঠিন হবে। অ্যাডমিশন স্টেজে গিয়ে কিন্তু তুমি আর সিকির মতো বানাই লিখতে পারবে না, একদম 100% এক্স্যাক্টলি লিখতে হবে। যেমন তোমার প্রত্যেকটা টপিকের বেসিক ক্লিয়ার করে ফেলতে হবে। আর বেসিক ক্লিয়ার করলে অ্যাডমিশন বলো, চাকরির পরীক্ষা বলো, সব জায়গায় তুমি অনেক বেশি ভালো করতে পারবা। ঠিক আছে, সো এখন থেকে চেষ্টা করবা যে বেসিকটা ক্লিয়ার করার জন্য। ওকে, তো দেখো আমরা চলে যাব এই কোশ্চেন সলভ করতে। বিন কার্ড, অর্থাৎ এই যে মজুদ পণ্যের হিসাব নিকাশের ক্ষেত্রে আমাদের একটা বিন কার্ড চলে আসে। ভাই সিম্পল হিসাব মনে রাখবা, বিন কার্ডে কখনো কি আসবে না, পণ্যের মূল্য আসবে না বা মূল্য দেখাতে হবে না। এই বিন কার্ডে হচ্ছে মেনলি আমার প্রতিষ্ঠানে কতটুকু পণ্য আসলো এবং কতটুকু পণ্য চলে গেল, অর্থাৎ কতটুকু পণ্য আমরা ক্রয় করে নিয়ে আসতেছি এবং কতগুলো পণ্য আমরা বিক্রি করে দিতেছি, মানে ইস্যু করে দিতেছি, এটাই আসবে। তার মানে এখানে কি থাকবে, মালের প্রাপ্তি, ইস্যু এবং উদ্বৃত্ত। গ নম্বরটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা দেখলাম আমি অনেক ভোরে আসছে, বুঝতে পারছো? তার মানে বিন কার্ড এটা হচ্ছে মুখস্থ আইটেম থেকে আসছে। ক্লিয়ার? তারপরে আমরা চলে যাব 12 নম্বর কোশ্চেনটায়। খুবই সিম্পল একটা কোশ্চেন। মূল্য কখনো থাকে না, এটা মনে রাখবা। তারপর দেখো বিক্রিত পণ্যের ব্যয় এবং বিক্রয় বিতরণ উপকরণ ব্যয়। তার মানে এই বিক্রিত পণ্যের ব্যয় আমরা কি করি, উৎপাদন ব্যয়। যখনই আমরা উৎপাদন ব্যয় এই চাপটাটা করি,
এই উৎপাদন ব্যয়ের চাপটাটা ক্যালকুলেশন করি তখন প্রথমে আমরা কি করি বিক্রিত পণ্যের ব্যয় বের করি, আর এই বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে বিক্রয় বিতরণ ব্যয় যোগ করে দিলে আমরা টোটাল যেটা পাবো সেটা হচ্ছে মোট ব্যয়। ক্লিয়ার? টোটাল যেটা পেয়ে যাব সেটা হচ্ছে মোট ব্যয়। বুঝতে পারছেন? সবাইকে বুঝাতে পারছি? সবাই ক্লিয়ার? তার মানে এটা কি মোট ব্যয়। যারা উৎপাদন ব্যয়ের হিসাব নিকাশ পুরোটা করছো সিকোয়েন্স অনুসারে, অল আর কারেক্ট অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সবাইকে, এটাই দরকার। ঠিক আছে, পরে দেখো আমরা একটা ম্যাথ সলভ করতে যাচ্ছি আবারও। এখানে দেওয়া আছে কি বলছে যে মুখ্য ব্যয় কত টাকা। তার মানে মুখ্য ব্যয় একদম সিম্পল একটা সূত্র, সেটা হচ্ছে ব্যবহৃত কাঁচামালগুলো। কি ভাইয়া? ব্যবহৃত কাঁচামালের সাথে তুমি কি করবা, জাস্ট প্রত্যক্ষ খরচগুলো যোগ করে দিবা। তো দেখো এখানে কাঁচামালের ব্যয় আছে 8,000 টাকা, অর্থাৎ আর কিছুই না, তার মানে এটাই কাঁচামালের ব্যয়। মজুরি এটা একটা প্রত্যক্ষ ব্যয়, তাই না? তার মানে মজুরিটা আমি যোগ করে দিই 4,000, তাহলে কত হয় 12,000। তার মানে 12,000 টাকা এটাই হচ্ছে কি তোমার মুখ্য ব্যয়। এই 12,000 টাকাটাই হচ্ছে কি তোমার মুখ্য ব্যয়। ক্লিয়ার? এটা হচ্ছে কি তোমার মুখ্য ব্যয়। 12,000 টাকা কি মুখ্য ব্যয়। এই মুখ্য ব্যয়ের সাথে যদি তোমরা কারখানা উপরিব্যয়টা যোগ করে দাও, কারখানা উপরিব্যয় যোগ করে দাও 6,000 টাকা, তাহলে যেটা পাবে এই 18,000 টাকা, তখন এটাকে বলে উৎপাদন ব্যয়। এটাকে কি বলে? এটাকে বলে উৎপাদন ব্যয়। তো এই টপিকটার আশা করি তোমরা বেসিক সিকোয়েন্সগুলো মনে রাখবা। বেসিকটা মনে রাখতে পারলে এটা একদম ইনশাল্লাহ তোমরা বস হয়ে যাবে এই টপিকটায়। আমি কিন্তু রেসপন্স খুব কম পাচ্ছি। কেন? কমার্সের স্টুডেন্ট তোমাদের এত এত হচ্ছে বলতেছি যে কমার্স মানে কি মুনাফা, ঠিক আছে, কমার্স মানে লাভ। তারপর হচ্ছে কি কমার্সের শিক্ষার্থীরা তোমরা রেসপন্স কম করো, অনেক হতাশ হয়ে যায়। শেষ সময় তার ভিতরে একটা সিরিয়াসনেস কাজ করে না। কেন? তোমাদের এই যে শেষ সময় 1 মাস সময় আছে, তারপরও তোমরা কি হও না, পড়াশোনার প্রতি সিরিয়াস হও না এটা নিয়ে। তারপরে দেখো অনুপাত বিশ্লেষণের মাধ্যমে কি যাচাই বাছাই করা হবে। সো ঝুমু জি ভাইয়া ক্লিয়ার, গ্রেট। দেখো অনুপাত বিশ্লেষণ মানে কি, এই যে আমরা কি করি, আমরা যখন আর্থিক বিবরণী বিশ্লেষণ করি, কেন করি বলো তো? আর্থিক বিবরণী বিশ্লেষণের মাধ্যমে আমরা কি যাচাই করতে পারি? আমরা দক্ষতা যাচাই করতে পারি, সচ্ছলতা যাচাই করতে পারি, মুনাফা অর্জন ক্ষমতা জানতে পারি, তিনটাই জানতে পারি। ঠিক আছে, যেমন দক্ষতা যাচাই করি কি বলতো, এই যে মজুদ আবর্তন, যত আবর্তন অনুপাত আছে এগুলো দ্বারা আমরা দক্ষতা যাচাই করি। সচ্ছলতা কীভাবে যাচাই করি, যেমন এখানে হচ্ছে আমার মেইনলি দীর্ঘমেয়াদী যে দায়গুলো আছে, এই দীর্ঘমেয়াদী দায় অনুপাত ধারা, এই দীর্ঘমেয়াদী দায় অনুপাত যেমন মূলধন গিয়ারিং অনুপাত আছে এগুলো ধারা। আর মুনাফা অর্জন এটা হচ্ছে সকল প্রকার আমরা কি করি বলতো, এই উপার্জন ক্ষমতার অনুপাত যেগুলো, মানে কি অনুপাত শতকরা হারের অনুপাত, যেমন শতকরা হারের যত অনুপাত আছে এইগুলো দ্বারা কি আমরা প্রতিষ্ঠানের যে অবস্থাটা, মুনাফা অর্জন ক্ষমতা কতটুকু, এগুলো আমরা জানতে পারি। তার মানে তিনটাই কি কারেক্ট আনসার। বুঝতে পারছো সবাই? তিনটাই তাহলে কি কারেক্ট আনসার, তিনটাই হচ্ছে কারেক্ট আনসার। ওকে, ডি নাম্বার, থ্যাংক ইউ সো মাচ। পরে আমরা দেখব মজুদ পণ্যের কিছু ক্যালকুলেশন। দেখি এই মজুদ পণ্যের ক্যালকুলেশনগুলো আমরা কে কে পারি। রিয়া সুলতানা এসেই বলছে আসসালামু আলাইকুম আপুরা। তার মানে সে শুধুমাত্র আপুদের সালাম দিছে, তোমরা যারা মানে ভাইয়ারা ক্লাস করতেছো তাদের সালাম দেয় নাই। ঠিক আছে, এটা ঠিক করছো? ওকে, যাই হোক, ডাজেন্ট ম্যাটার। আমরা পরেরটা একটু দেখি। দেখো এখানে একটু টিক্স আছে, বাট কোশ্চেনটা খুবই সহজ। এখানে বলছে যে উক্ত সমাপনী মজুদের মধ্যে 2,000 টাকার অব্যবহৃত মনির অন্তর্ভুক্ত আছে, তাহলে সমাপনী মজুদের মূল্য কত? তো দেখো বাজার মূল্য আছে 1,60,000, ক্রয় মূল্য বাজার মূল্য অপেক্ষায় 10,000 টাকা কম। তার মানে 1,60,000 টাকা হচ্ছে বাজার মূল্য, ক্রয় মূল্য 10,000 টাকা কম, তাহলে ক্রয় মূল্য কত? 1,50,000। তো আমাকে বলো তো ভাইয়া পুরা এই সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে কোনটাকে নিবে? অবভিয়াসলি যেটা কম সেটাকে তোমরা কি বিবেচনা করবে। তার মানে সমাপনী মজুদ পণ্যের মূল্য আসতেছে 1,50,000, কারণ এটাকে আমরা বিবেচনা করব, কনসিডার করব। তো দেখো এটার মধ্যে 2,000 টাকা কি আছে? অবির্ভূত মণিহারে আছে 2,000 টাকা। তাহলে এই 1,48,000 টাকা এটা হচ্ছে কি তোমার সমাপনী মজুদ পণ্যের মূল্য হবে। ক্লিয়ার? এটা কি হবে তাহলে? সমাপনী মজুদ পণ্যের মূল্য হবে। সবাই বুঝতে পারছো? সবাই বুঝতে পারছি? এটা ভণ্ডামি। তুমি ছেলে হয়ে যদি হচ্ছে মেয়ের পরিচয় দিয়ে ফেসবুক আইডি ইউজ করো, ঠিক আছে, ফেক আইডি ইউজ করো, তার মানে এটাকে একটা ভণ্ডামি। তার মানে তোমাকে সবাই ধরেই নিবে কি, বলবো না এই ধরনের ভাষা বলাও ঠিক না,
সো বুঝে নিও, হ্যাঁ সময় আছে, সময় থাকতে ভালো হয়ে যাও, কারণ পড়াশোনার মাঝখানে যদি শয়তানি করো আইসা, নিজের ফিউচার তো মনে করো ডার্ক, অন্ধকার, এই যে স্লাইডের মতো অন্ধকার, এবং আশেপাশে যারা আছে তাদেরকে অন্ধকারে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছো, দিন শেষে তুমিই মারা খাবা, ঠিক আছে? ওকে, আমাদের সবাই ক্লিয়ার, থ্যাংক ইউ। তো পরের কোশ্চেনটা দেখো যে কি বলছে, এখানে বলছে ভাইয়া যে যদি সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য বাজার মূল্য অপেক্ষায় 5,000 টাকা বেশি হয় তবে আর্থিক অবস্থার ভিত্তিতে কী করবা? এখন দেখো সমাপনী মজুত পণ্যের মূল্য যখন বেশি হবে, ধরো এই সমাপনী মজুত পণ্য যখন বেশি হবে, এই সমাপনী মজুত পণ্য যখন বেশি হবে তখন আমার মুনাফা কী হবে ভাইয়া? মুনাফাটাও বেশি হয়ে যাবে। আর এই মুনাফা যদি বেশি হয় তাহলে কি হবে? মূলধনও বেশি হবে, তাই না? তার মানে কি মূলধনও বেশি হবে। তার মানে বলো তো কোনটা কোনটা কারেক্ট অ্যান্সার? তার মানে দেখো যদি 5,000 টাকা বৃদ্ধি পায় তাহলে আমার কি হচ্ছে? তাহলে তোমার 1 নাম্বার চলতি সম্পদ বৃদ্ধি পাবে, কারণ সমাপনী মজুত পণ্য বাড়তেছে। তার মানে কি সমাপনী মজুত পণ্য বাড়তেছে, আমার চলতি সম্পদ বৃদ্ধি পাবে। নাম্বার 2, এই সমাপনী মজুত পণ্য বাড়লে আমার মুনাফাও বাড়ে, কারণ সমাপনী মজুত পণ্য আমরা কি করি? বিক্রিত পণ্যের ব্যয় থেকে বাদ দিলে এবং মোট মুনাফা পাই। তার মানে যত বেশি সমাপনী মজুত পণ্য হবে আমার মুনাফা তত বেশি হবে। এই মুনাফা সমাপনী মজুত পণ্যের সাথে একটা পজিটিভ সম্পর্ক, ঠিক আছে? যত বেশি সমাপনী মজুত পণ্য মুনাফা তত বেশি, মুনাফা যদি বেশি হয় মূলধনটা তত বেশি হবে, কারণ আমরা নিট মুনাফাটা যোগ করি কার সাথে? মূলধনের সাথে। তার মানে আমার কি 3টাই কারেক্ট আনসার, বুঝতে পারছি? এই কোয়েশ্চেনটা দেখবো আনসারে আমাদের কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে মেনলি তোমার গ নাম্বারটা কারেক্ট আনসার, তবে এখানে 3টাই কারেক্ট আনসার হবে, ঠিক আছে? আমরা যারা ক্লাসে এসে দুষ্টামি করি, স্পেশালি ধরো পড়াশোনা ব্যতীত অন্য টাইপের কোশ্চেন করি, সো এইগুলারে সবাই কি করবা? একসাথে ব্লক মেরে দিবা, ঠিক আছে? কারণ এগুলো ভাইরাস। পরেরটা দেখো, পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে কি তৈরি করতে হয়? তার মানে আমরা জানি যে স্থায়ী মূলধন পদ্ধতিতে আমাদের একটা হিসাব চলে আসে, সেটা হচ্ছে চলতি হিসাব। তো পরিবর্তনশীল মূলধন যেহেতু বলছে, আমার 2টা হিসাব চলে আসবে, এটা হচ্ছে 1 এবং 2, ক্লিয়ার? 1 এবং 2 নাম্বারটা, 1 এবং 2 এই 2টা চলে আসবে তোমার পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে, এই 2টা। এবং স্থায়ী পদ্ধতি যখনই বলবে তখন চলে আসবে তোমার কি বলতো? চলতি হিসাব। যদি স্থায়ী মূলধন পদ্ধতিতে কোন হিসাব তৈরি করা আসে, এবং এই কোশ্চেনটা অনেক 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 অনেকবার আসছে বিগত সালে বোর্ডে, দেখবা স্থায়ী মূলধন পদ্ধতি এই কোশ্চেনটা অনেকবার আসছে, ঠিক আছে? অনেকবার আসছে। তার মানে এই কোশ্চেনটা একটু মনে রাখবা, ঠিক আছে? আশা করছি সবাই বুঝতে পারছো। এটা 17 নম্বরটা। ওকে, সো তারপরের কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন, এবং এই টাইপের কোশ্চেন কি আমাদের মুখস্থ করার মতো একটা আইটেম। যেমন মনে করো কোম্পানি আইন অনুসারে শেয়ার অবহারের সর্বোচ্চ পরিমাণ কত টাকা? ভাইয়া পুরা সবাই চেষ্টা করো। এই কোশ্চেনটা আমি মনে করি এখানে 62 অর্থাৎ 62 জন ক্লাস করতেছো আমাকে সহ, এই 62 জনে কি করতে পারবা? আনসার করতে পারবা। আমাকে কাউন্ট করলাম, আমি কিন্তু আনসার করতে পারবো, ঠিক আছে? সো দেখি তো এটা তোমাদেরকে দিয়ে আমি একটু প্র্যাকটিস করাবো, দেখি তোমরা পারো কিনা। যে কোম্পানি আইন অনুযায়ী শেয়ার অবহারের সর্বোচ্চ পরিমাণ কত? আমরা সবাই জানি যে কোম্পানি আইন অনুসারে শেয়ার অবহার অথবা শেয়ার ভাট্টা, শেয়ার অবহার অথবা শেয়ার ভাট্টার পরিমাণ সর্বনিম্ন পরিমাণ কত হবে? 10%, তাই না? এটা হচ্ছে মুখস্থর মতো আইটেম, সবাই মুখস্থ করে ফেলবা যে আমরা জানি কোম্পানি আইন অনুসারে শেয়ার অবহারের সর্বোচ্চ পরিমাণ হচ্ছে 10%, ঠিক আছে? শেয়ার অবহারের সর্বোচ্চ হার হচ্ছে 10%, কারণ শেয়ার অবহার 10%-এর উপরে আর কি আর যাবে না, ঠিক আছে? এক্স্যাক্টলি এটা মনে রাখবা। ডেফিনেটলি তুমি যদি হচ্ছে এই টাইপের কোশ্চেনটা একটু মাথায় রাখতে পারো তাহলে হবে। পরেরটা দেখো যে প্রাপ্য হিসাবের কাছ থেকে, তার মানে প্রাপ্য দেনাদার একই জিনিস, এই প্রাপ্য হিসাবের কাছ থেকে অথবা দেনাদারের কাছ থেকে আদায়ের সময় কিছু টাকা ছাড় দিলে সেটা অবভিয়াসলি কি ভাট্টা? নগদ ভাট্টা। কারণ দেনাদারের কাছ থেকে যদি তুমি টাকা আদায় করো, কিছু টাকা যদি ছাড় দাও, তাহলে এটা তোমার জন্য কি বলতো? প্রদত্ত ভাট্টা, কারণ এটা তোমার জন্য কি একটা খরচ। তার মানে এটা দেনাদারের সাথে রিলেটেড, দেনাদার পাওনাদার সাথে রিলেটেড, এটা হচ্ছে নগদ ভাট্টা, ঠিক আছে? দেনাদার এবং পাওনাদার সাথে রিলেটেড হচ্ছে নগদ ভাট্টা। আমরা জানি ভাট্টা কত প্রকার বলতো? এই ভাট্টা হচ্ছে 2 প্রকার। কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে নগদ ভাট্টা, আরেকটা হচ্ছে কি ভাট্টা? আরেকটা হচ্ছে কারবারি ভাট্টা, তাই না? আরেকটা হচ্ছে কারবারি ভাট্টা। ওকে,
এই নগদ বারটা কারণ এটা আবার দুই প্রকার, প্রদত্ত এবং প্রাপ্ত। এটাও কি, এটা হচ্ছে প্রদত্ত এবং প্রাপ্ত, আর এটা হচ্ছে ক্রয় ভাট্টা এবং এটা হচ্ছে বিক্রয় ভাট্টা। ক্লিয়ার? এই হচ্ছে ভাট্টার হিসাব নিকাশ। ওকে, যদি দেনাদারের কাছ থেকে টাকা আদায় হয় তখন যে বাট্টা পাওয়া যায় সেটা হচ্ছে প্রদত্ত ভাট্টা, আর পাওনাদারকে টাকা পরিশোধ করে যে বাট্টা পাবে সেটা হচ্ছে প্রাপ্ত ভাট্টা। কারণ দেনাদারের কাছ থেকে যদি তুমি টাকা আদায় করবা 50,000, আদায় করলে ধরো 20,000, ধরো 45,000 টাকা, তার মানে এই যে 5,000 টাকা তোমার জন্য কি লস নিজের জন্য। ঠিক আছে পুতুল? ক্লিয়ার? বাকি যারা আছে তারাও তো ক্লিয়ার আশা করি, তাই না? আমাকে একটু বলো তো, এই যে এই কোশ্চেনগুলা সবগুলো বোর্ড কোশ্চেন, তো এই কোশ্চেনগুলো পরীক্ষা আসলে তোমরা পারবে কিনা, বা কতটুকু কনফিডেন্স আছে যে 30-এর মধ্যে আমি 30 পাবো ভাইয়া, বা 30-এর মধ্যে 28 পাবো ভাইয়া। তো তুমি যদি ভাই বিগত সালে ধরো 22, 23 এবং 21 বা 20 এই 4 বছর 5 বছরের কোশ্চেন সলভ করো, এর বাইরে থেকে কোশ্চেন আসবে, এখান থেকে দেখবে 60% কোশ্চেন রিপিট হচ্ছে এবং সিকোয়েন্সটা একই থাকবে। হিসাব বিজ্ঞান তোমার নতুন কোশ্চেন আসবে না, যে আজকে কোশ্চেন আসবে না যে বাংলাদেশ কত রানে হারছে, হ্যাঁ, বা বাংলাদেশ কত রানে ইউএসের সাথে জিতছে, এমন করে নতুন করে কোশ্চেন আসবে না। যা আছে তাই একটু ঘষা মাজা করে আপডেট করে দিবে, দ্যাটস ইট। ক্লিয়ার? ওকে, পুতুল বলছি ইনশাল্লাহ পারবো। তারপরে আমাদের মুসাম্মদ সাইফা সাইফা সাইফাও বলছে পারবো, গ্রেট। লামিশা জাহান আছে আলোর পথের পথিক ওরফে হচ্ছে মিম, তাই না? সো থ্যাংক ইউ সো মাচ। এবং সবার ভিতরে কিন্তু কনফিডেন্স থাকা লাগবে, জানো জীবনের তুমি সাকসেস হও বা যা মানে সাকসেস যদি হতে চাও বা তুমি পরীক্ষা ভালো করতে চাইলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে সেলফ কনফিডেন্স। মানুষের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সেলফ কনফিডেন্স। তুমি যে কোনো প্রতিযোগিতায় পার্টিসিপেট করলে সেখানে তুমি ভালো করতে পারবে বা সেখানে তুমি জয়ী হবে তখনই যখন নিজে বিশ্বাস করবা যে আমি পারবো। তোমার যদি এখন থেকে টার্গেট থাকে যে আমি A+ পাবো, আমি গোল্ডেন A+ পারবো, নিজের উপরে যদি এই কনফিডেন্সটা থাকে অবশ্যই পারবা। পরীক্ষার হলে যাওয়ার আগে যদি তোমার ভিতরে এই ভয়টা কাজ করে যে এই টপিক থেকে কোশ্চেন আসলে তো আমি পারবো না, এখান থেকে এই কনসেপ্ট থেকে কোশ্চেন আসলে তো আমি পারবো না, তাহলে দেখবো যে অবভিয়াসলি পরীক্ষার হলে গিয়ে তোমার ভিতরে একটা নার্ভাসনেস, একটা ভয় কাজ করবে। বাট তুমি যদি বিশ্বাস করো যে আমি পরীক্ষার হলে যাব, 30টা এমসিকিউ আসবে, 30টা আনসার করব, এবং ইনশাল্লাহ যেখান থেকে কোশ্চেন আসুক না কেন আমি 100% কনফিডেন্টলি আনসার করতে পারবো, কেউ আমাকে আটকাতে পারবে না, তাহলে অবভিয়াসলি দেখবো পরীক্ষার হলে গিয়ে তোমার ভিতরে সেই লেভেলের একটা কনফিডেন্স থাকবে এবং ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে, এবং তুমি 100% 30-এর মধ্যে 30 না পাইলে 28 পাইবা। সিকির ক্ষেত্রে কি সেম। তার মানে সেলফ কনফিডেন্সটা ইম্পর্ট্যান্ট, এবং এই সেলফ কনফিডেন্সটা অ্যাচিভ করার জন্য তোমার যদি এখন মনে হয় যে আমার প্রিপারেশনে এখনও ল্যাকিংস আছে, তাহলে অবভিয়াসলি ভাইয়া ট্রাই করো প্রিপারেশনটা গুছানোর। যেই টপিকে মনে হয় তোমার ল্যাকিংস সেটা একটু সময় বেশি দাও, তবে প্রিপারেশনটা গুছিয়ে ফেলো। ঠিক আছে? কার চার্জ নাই? যাও। ওকে, দেখো পরের কোশ্চেনটা আমরা দেখবো, সমাপনী মজুদ পণ্যের মালের পরিমাণ কত টাকা। খুবই সহজ একটা কোশ্চেন, বাট তোমাদের কাছে অনেক টাফ মনে হবে, কারণ এই টাইপের কোশ্চেন যারা সলভ না করো এবং মজুদ পণ্যের হিসাব নিকাশের এই চ্যাপ্টারের ম্যাথগুলো আমাদের কাছে অনেক কঠিন লাগে। ওকে, তো তার মানে তোমাকে যদি আমি শিখাই দিই একবার করে তাহলে তুমি ইজিলি পারবা। 1 মিনিট তোমরা একটু চেষ্টা করতে থাকো। খুললে কি এটা টান দেয় না? আসেনি তো না, নিজেরা চেষ্টা করো। কি হলো? কিছু হয় না রে ভাই, আসতেছি। না না, দ্রুত দাও। ওকে, নিশিতা ইসলাম একদম সুন্দর করে আনসার করে ফেলছে এবং তার আনসারটা এক্স্যাক্টলি রাইট। সো থ্যাংক ইউ সো মাচ। সুমাই ইসলাম যারা আছে তারা হচ্ছে চেষ্টা করতে থাকে, কারণ নিজেকে তো দিন শেষে পরীক্ষা দিতে হবে, নিজে চেষ্টা করতে হবে সর্বোচ্চটা দিয়ে।
কিরে ভাই, দেখো বারবার বলতেছো সিকিউ ক্লাস করাবেন না, অবভিয়াসলি করাবো, বাট যেটা করতেছি তোমরা হচ্ছে মানে এটাই ফোকাস করো। এখন আমরা কি করতেছি, একটু পরে আমরা চলে আসছি, এখন এই মাত্রই চলে আসবো। তোমাদের আমরা এখন যে বোর্ড কোশ্চেনগুলো সলভ করতেছি, দেখো সময় আছে হাতে 1 মাস। এই শেষ সময় তোমার কি এখন কি টপিক ওয়াইজ তোমাকে পড়াবে কেউ? আর এটা তুমি কি টপিক ওয়াইজ পড়ার সময় আছে? এখন তোমার পারফেক্ট সময়, পারফেক্ট কাজ হচ্ছে টেস্ট পেপার সলভ করা। এখানে তুমি বোর্ড কোশ্চেন সলভ করবা, এখানে সিকিউ এমসিকিউ দুইটা সলভ করবা। যদি মনে হয় যে বোর্ড কোশ্চেন সলভ করতে গিয়ে আমার এখন স্পেসিফিকভাবে মনে করো হচ্ছে আর্থিক বিজ্ঞানতে প্রবলেম, তাহলে তুমি আর্থিক বিজ্ঞানতে টাইম দাও, সেটা দরকার। এখন শেষ সময় বোর্ড কোশ্চেন সলভ করবা। ভাইয়া কি হইল, এখনই বেক করতেছি, ব্যাটারি চলে গেছে। আসতেছে না, এই তো ওকে। তাহলে যারা যারা আনসার করতে পারছি যে ফিফু পদ্ধতিতে মাল ইস্যু করে কতটুকু, এটার আমরা সমাপনী মজুদ পণ্য বের করব, এবং আমরা চলে আসছি যে কিভাবে ক্যালকুলেশন করে একটু দেখি। এখানে খুবই সহজ, তোমরা যেভাবে হচ্ছে সমাপনী মজুদ পণ্য বের করতা ঠিক সেম, কারণ এখানে হচ্ছে এককে চলে আসবে মানে পণ্য। দেখো এখানে কি আছে 2000 কেজি, হ্যাঁ দিলাম 2000, তারপরে দেখো কত 2500 কেজি আবার নতুন করে কিনছে, তারপরে দেখো এইগুলো বিক্রি করছে, তার মানে এখানে কত হয় বলো তো 4500। এখন আমরা জানি এটা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, এটা থেকে আমরা কি করব, এই যতটুকু বিক্রি করছে এটাই বাদ দিয়ে দিব, বিক্রিটাকে বাদ দিয়ে দেবো, অর্থাৎ এটাকেই তোমাকে বিক্রিত পণ্যের ব্যয় ধরে নিতে হবে। তাহলে এই যে 2250 এটা হচ্ছে কি সমাপনী মজুদ পণ্য এককে, এটা কি আমার সমাপনী মজুদ পণ্য এককে। ক্লিয়ার? এটা সমাপনী মজুদ পণ্য তোমার কি হবে, এককে হবে। বুঝতে পারছো? এটাই সমাপনী মজুদ পণ্য একক হবে। তার মানে যারা যারা আমরা 2250 একক বা 2250 কেজি আনসার করছি, অল আর কারেক্ট। খুবই সিম্পল, প্রাম্বিক যা আছে এটার সাথে যা যা ক্রয় করবে, যত ক্রয় করবে সবগুলো যোগ করবা, তারপর বাদ দিয়ে দিবা বিক্রয়টা, অর্থাৎ এখানে বিক্রয়টাই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। বুঝতে পারছো সবাই? ইরিন কাজী বুঝছি, ক্লিয়ার, থ্যাংক ইউ যারা যারা বুঝতে পারছি, আর না বুঝলে আবার বলো, বুঝাই দিব। পরেরটা দেখো, বলছে ফিফো পদ্ধতিতে ইস্যু করলে ইস্যুকৃত মালের মূল্য কত হবে। তার মানে আমাকে বলছে যে বিক্রিত পণ্যের ব্যয় কত হবে, তার মানে তোমাকে বিক্রয়ের পণ্য ব্যয় কত হবে। যেমন ইস্যুকৃত মাল, ইস্যু মানে কি বিক্রয়, তার মানে এখানে কোশ্চেনে বিক্রয় কিন্তু দেওয়াই আছে, বিক্রয় দেওয়া আছে কত বলো তো 2250। এখন এই 2250-এর তুমি মূল্য বের করবা। এখন কোশ্চেন আসতে পারে যে ভাইয়া আমরা মূল্যটা কিভাবে বের করব, শুরুরগুলা দিয়ে না শেষেরগুলা। এখন দেখো ফিফো মানে কি, ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফিফো মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফিফো ফার্স্ট ইন ফার্স্ট আউট। তার মানে যেই পণ্যটা আগে আসছে সেটাকে আগে বিদায় করতে হবে, প্রতিষ্ঠানে যেগুলো আগে আসছে সেগুলোকে আগে বিদায় করতে হবে, ঠিক আছে। তার মানে এই যে আমার 2250 একক বা কেজি আমরা কি করছি, বিক্রি করছি, এই বিক্রির আরেকটা নাম হচ্ছে ইস্যু, এটার আমরা কি করব, মূল্য বের করব। তো দেখো শুরুতে আছে 2000, শুরুতে আছে 2000, কয় টাকা করে, 15 টাকা করে, মূল্য বের করো, 15 দোকানে 30, তার মানে 30,000 টাকা। ক্লিয়ার? তারপরে দেখো আমার এখানে আরও আছে কি 2250, তার মানে কি আরও 250 একক বাকি, এই 250 এককের মূল্য কি পরবর্তী এগুলা দিয়ে বের করবো। এই যে 16 টাকা করে, 16 টাকা করে করলে এখানে হয় 4000, তার মানে এই 34,000 টাকা, 34,000 টাকা এটাই কি তোমার ইস্যুকৃত মালের মূল্য, ঠিক আছে। ইস্যুকৃত মালের মূল্য হচ্ছে 34,000 টাকা। বুঝতে পারছো? $34,000 টাকা হচ্ছে ইস্যুকৃত মূল্য। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি? ওকে, সো দুইটা থেকে আমাদের বোর্ডে কিন্তু দারুণ ক্ষমতা, এত বড় কোশ্চেনের নাই, তার মানে এই জন্য আমরা অবভিয়াসলি তোমাদের কোশ্চেন যেখানে আছে সেখান থেকে আনসার করলাম। ক্লিয়ার? ওকে, তার মানে এখানে কি হবে 34,000 টাকা। বুঝতে পারছেন? এখানে হবে 34,000 টাকা। ক্লিয়ার? সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি? ওকে,
ইস্যুকৃত মালের মূল্য বের করতে বলছে মুসাম্মদ মুন্নি আক্তার, তার মানে এখানে 2250 কেজি আমার বের করতে হবে। যেহেতু মেথডটা হচ্ছে ফিফো মেথড বলে দিছে, ফিফো পদ্ধতিতে, তার মানে তোমার কি হবে, আগেরগুলা দিয়া মূল্য বের করতে হবে। কারণ ফিফো মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, তার মানে আগে যেই পণ্য আসছে সেইগুলো আগে আমরা কি করব, মূল্য ক্যালকুলেশন করব। তার মানে আমাদের বারবার হচ্ছে ব্যাটারি জনিত প্রবলেম হচ্ছে। সো আমরা আজকে এখানে ক্লাসটি শেষ করব, তোমাদের বাকিগুলো আমরা নেক্সট ক্লাসে তোমাদের সলভ করে দিব, ঠিক আছে? তো আমরা ইনশাল্লাহ রেগুলারলি তোমাদের ক্লাসগুলো নিব এবং চাই সর্বোচ্চ রেসপন্স, এবং তোমাদের জন্য অনেক বেশি 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 দোয়া এবং শুভকামনা থাকবে। কারণ হচ্ছে সময় আছে 30 দিন বা 30 প্লাস, এই সময়ের মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই তোমাকে কি করতে হবে ভাইয়া, প্রিপারেশনটা গুছিয়ে নিতে হবে, ভালো একটা প্রিপারেশন নিতে হবে। কারণ হচ্ছে বারবার ব্যাটারি চলে যাচ্ছে। তো আমরা আরও কিছু এমসিকিউ সলভ করতাম, বাট যেটা কিছুটা হলো বিরক্তিকর তোমাদের জন্য। সো আজকে আমরা এই জন্যই শেষ করব। নিজেরা প্র্যাকটিস করো, সময় দাও, এবং স্পেশালি বাসা বসে প্র্যাকটিস করো। যদি হচ্ছে প্রবলেম হয় তাহলে ভাইয়াকে ইনফর্ম করো, এবং দিন শেষে তোমার নিজেকে পরীক্ষা দিতে হবে। সো নিজেকে কিন্তু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, যারা যারা ক্লাসে ছিলে। এখন পর্যন্ত 61 জন ক্লাস করতেছো, 67 জন আছো। তার মানে সবাই অনেক আগ্রহ নিয়ে ক্লাসটি করতে আসছিলে। তার মানে আমরা আবার নেক্সট ডে থেকে ক্লাস করবো, সমস্যা নাই। কে ভাইয়া আপনার আনসারটাও দেখেন, ভুল হয়েছে মেবি। কোনটা? 34,000 টাকা, এটা ভুল ছিল না, এটা রাইট কারেক্ট ছিল। কারণ শুরুর যেটা আছে শুরুর মূল্য দেখে বের করবা, ঠিক আছে? নেক্সট ক্লাস কবে হবে? ইনশাল্লাহ কালকেই হবে। সবাই ক্লাসে থাকো। পুতুল আছে, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের যদি প্রবলেম না থাকে তাহলে অবশ্যই তোমরা নিজেরা, বিশেষ করে যে 23 সালের ঢাকা বোর্ড এবং রাজশাহী বোর্ডের সিকিউগুলো প্র্যাকটিস করবা, হ্যাঁ? আর এমসিকিউগুলোও দেখবা সবাই। যদি তুমি লিখে লিখে প্র্যাকটিস না করো, অ্যাটলিস্ট চেষ্টা করবা যে সবগুলা চ্যাপ্টারে, মনে করো তোমার 5টা সিকিউর জন্য হিসাবের বইসমূহ আছে, রেও মিল আছে, এগুলো মনে মনে দেখলেই হয়। যেখানে তোমার প্রবলেম মনে হবে এটা একটু গোল দাগ দিয়ে রাখবা, যেটা বুঝতেছি না। তো তোমাদের হোমওয়ার্ক হচ্ছে 2023 সালের ঢাকা বোর্ড এবং রাজশাহী বোর্ডের কোশ্চেনগুলো দেখা। প্রবলেম হলে এটা আমাকে জানাবা, ঠিক আছে? ঝুমু বলছে ভাইয়া রুটিন দিলে ভালো হইতো। রুটিন অলরেডি করা আছে, বাট আমরা রুটিনের বাইরেও কিছু অ্যাকাউন্টিং ক্লাস নিব, কারণ তোমাদের অ্যাকাউন্টিং ক্লাসটা বেশি দরকার। ওকে, সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ডিউ আইসিও ব্যাস, অর্থাৎ টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয় আইসিও ব্যাসে সবাই ভর্তি হয়ে যায়, হ্যাঁ? সবাই ভর্তি হয়ে যায় দ্রুত। সুমাই ইসলাম, ওকে বুঝতে পারছি, থ্যাংক ইউ সো মাচ। কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, আমাদের রেগুলার স্টুডেন্ট যারা আছো, তুমি ভাই কনসিস্টেন্টলি যদি পড়াশোনা করো বা পড়াশোনার সাথে রেগুলারলি লেগে থাকো, দেখবে তোমার সাকসেস নিশ্চিত, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আসবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। পুতুল বলছে না ভাইয়া। ওকে, তাহলে আমরা চলে যাই আজকের মতো। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ক্লাসে। আগামীকালকে ইনশাল্লাহ ক্লাস হবে, যদি না হয় জানাই দেবে, হ্যাঁ? নিশিতা ইসলাম, দোয়া করবেন ভাইয়া, ইনশাল্লাহ তোমাদের জন্য অনেক বেশি দোয়া, মন থেকে পরিশ্রম করো। শুধু দোয়া করলে হবে না, নিজের পরিশ্রম করা লাগবে। পরিশ্রম করলেই তুমি সাকসেস হতে পারবে। লিফো ফিফো ক্লাসটা একদিন করাইলে ভালো হতো। ঝুমুর শুধুমাত্র প্রবলেম, খালি টপিকের প্রবলেম। ঝুমুর শেষ সময় এসেও যদি প্রবলেম থাকে তাহলে হবে না। তবে যেহেতু প্রবলেম আছে, অবভিয়াসলি ভাইয়া টাইম হলে আমি ইনশাল্লাহ তোমাদের এই টপিকের ক্লাসগুলো নিব, ঠিক আছে? ঝুমু, প্রবলেম নাই। অর্নিশা ঝুমু, ওকে, তাহলে ভালো থাকো।